সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম অতিরিক্ত খরচ কেন হয়, অপ্রত্যাশিত খরচের খাত তৈরি হবে, অর্থনাশকারী এই সকল চিহ্ন হাতে থাকলে। দর্শক, একজন জ্যোতিষী একজন মানুষের হাতের রেখার বিচার বিশ্লেষণ করে কিভাবে বুঝতে পারে যে এই জাতকের অতিরিক্ত খরচের খাত তৈরি হবে বা এই জাতকের হাতে টাকা থাকবে না, এই সকল যে অশুভ চিহ্নগুলো থেকে কিভাবে কোন পন্থায় বা কোন বিশ্লেষণের বিচারের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়, আমি আজ আপনাদের সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব আপনাদের সাথে। ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটিতে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনা অতিরিক্ত খরচ কেন হয়, অপ্রত্যাশিত খরচের খাত তৈরি হবে, অর্থনাশকারী এই সকল চিহ্ন হাতে থাকলে। দর্শক, এই রেখাটিকে বলে আয়ু রেখা, এটি মস্তিষ্ক রেখা, এই রেখাটি হৃদয় রেখা, এর এই রেখাটি ভাগ্য রেখা। প্রায় প্রত্যেকটা মানুষের হাতেই এই চারটি প্রধান রেখার উপস্থিতি লক্ষ্য করা যায়। তো আমাদের আজকের আলোচনা খরচ বা অতিরিক্ত খরচ কেন হয়, অপ্রত্যাশিত খরচ হবার যে সকল চিহ্ন, এই চিহ্নগুলো নিয়ে। দেখবেন, সর্বপ্রথম লক্ষ্য করবেন এই হাতের এই আঙ্গুলের যে পাশের যে ফাঁকগুলো, অর্থাৎ এই আঙ্গুলগুলো একত্রিত করবেন এইভাবে। দেখবেন যে এই আঙ্গুলগুলোর মাঝে যাদের ফাঁক থাকে, অর্থাৎ আঙ্গুলগুলো একত্রিত করলেও এইভাবে মাঝে বা উপরে যদি ফাঁক থাকে, যদিও আমি এই আঙ্গুলের শুধুমাত্র আঙ্গুলের ফাঁক নিয়েই একটি ভিডিও আপনাদের জন্য উপহার দেব, তো আজকে একটু না বললে নয়, তাই এই বিষয়টা একটু উপস্থাপন করছি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই আঙ্গুলের মাঝে ফাঁক, সেটা নির্দেশ করে অতিরিক্ত খরচের প্রবণতা। অর্থাৎ যে জাতকের হাতের আঙ্গুলের মাঝে এভাবে টান টান করলে ফাঁক দেখা যায়, এদের হাতে টাকা সহসা দাঁড়াতে চায় না, এদের অতিরিক্ত খরচের প্রবণতা থাকে। অতিরিক্ত খরচের প্রবণতা থাকে শুধু এই একটি বিষয় থেকেই কিন্তু সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না। আমি কিন্তু আরো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, তাই পরিপূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন এবং পুরোপুরি ধারণা বা জ্ঞান অর্জন করুন। এরপর আসুন আমরা হাতের এই চেটো অর্থাৎ মাঝ মিডিল অংশটা একটু লক্ষ্য করব। যে সকল মানুষের বা জাতক জাতিকাদের হাতের এই মিডিল অংশটা উঁচু বা বেশি ফোলা, দেখুন এইভাবে হাত টান টান করলে দেখবেন যে এইখানে একটা পরীক্ষার উপায় আছে, সেটা জল ঢেলে দিলে জলটা গড়িয়ে যাবে, কিন্তু খুব অল্প বিস্তর জল কিন্তু এখানে থেকে যাবে। যাদের এরকমটা হয়, অর্থাৎ অতিরিক্ত গভীর যাদের, তারা কিন্তু কেতুর অশুভ দৃষ্টিতে পতিত হন। বেশি জল দাঁড়াবে না, অল্প পরিমাণ জল এখানে হাতের তালুতে দাঁড়াবে। এরকমটি যদি হয় তাহলে এই জাতকের হাতে টাকা থাকে, এরা টাকা ধরে রাখতে পারে। টাকাকে রাখবার যে কৌশল, টাকা রাখার যে কৌশল, এটা কিন্তু এদের জানা। আবার যদি এই স্থানটা, হাতের এই স্থানটা দেখুন, এই স্থানটা যদি ওভারফ্লো হয়, মানে উঁচু হয়, বেশি উঁচু হয়, অর্থাৎ দেখলেই বুঝবেন ফোলা ফোলা মাংসালো যদি হয়, তাহলে এই জাতক বা জাতিকার কিন্তু
এরা কিন্তু মোটেও টাকা রাখার কৌশল জানে না। টাকা এদের কাছে মুড়ির মতো মনে হয়, অর্থাৎ ওই কর্পূরের মতো উবে যায়। টাকা এখন পকেট ভরা টাকা আছে, অল্প কিছু সময় পরেই দেখা যাবে যে সেখান থেকে অনেক খরচ হয়ে গেছে। তো এই ধরনের অর্থাৎ এরা খরচে প্রচুর আনন্দ পায়, যাদের এই হাতের তালু উঁচু, অর্থাৎ এরা অপ্রত্যাশিত খরচ করে, যে খরচটা করবার প্রয়োজন নেই এমন খরচও কিন্তু এরা করে থাকে। তাই এদের হাতে টাকা থাকে না বা এরা টাকা রাখতে পারে না। টাকা রাখাটা এদের অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায়। এই 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 ধরনের সংকেত যাদের আছে তাদের আমি একটি উপায় বলবো, পরিত্রাণের উপায়, মনোযোগ সহকারে শুনুন। আমার আরো অনেকগুলো লক্ষণ সম্পর্কে, অনেকগুলো রেখা সম্পর্কে ধারণা দেব। যাদের হাতের এই ধরনের রেখা আছে তারা একটি কাজ করতে পারেন, যৌথ অ্যাকাউন্টে টাকা রাখতে পারেন। আপনাদের টাকাটা আপনারা যৌথ অ্যাকাউন্টে রাখতে পারেন, সেটা স্ত্রী বা মা বাবা ভাই যার সঙ্গেই হোক, যে টাকা রাখতে পারে, অর্থাৎ যাতে আপনার একক সয়ে টাকা না উত্তোলন করতে পারেন, এরকম পন্থা অবলম্বন করুন, দেখবেন খুব ভালো ফল পাবেন। অর্থাৎ টাকা রাখার এটি একটি কৌশল। আসুন এবার আমরা আরো অনেকগুলো বিষয় সম্পর্কে আলোচনা করব। দেখুন, আয় ব্যয়ের এবং সঞ্চয়, যদি এই বিষয়ের উপরে, শুধু এই বিষয়টার উপরেই আমার একটি ভিডিও আছে, আয় কেমন হবে, ব্যয় কেমন হবে এবং সঞ্চয় কেমন হবে। তো একজন মানুষের আয় কেমন হচ্ছে, ব্যয় কেমন হচ্ছে এবং সঞ্চয় কেমন হচ্ছে, সেই বিষয়টা লক্ষ্য করতে হলে এই যে মধ্যমা আঙ্গুলের দ্বিতীয় অংশ, এখান থেকে আয়ের বিচার করা যায় এবং তর্জনী আঙ্গুলের দ্বিতীয় পর্ব থেকে ব্যয়ের বিচার করা হয়। তো আয় ব্যয়ের যে প্লাস মাইনাসে স্থিতিটা, অর্থাৎ সঞ্চয়টা বের করা হয়, যে সঞ্চয় যোগটা কেমন। দেখুন, যদি কোনো জাতকের হাতে এই অংশে এই ধরনের ঊর্ধ্বমুখী রেখা থাকে, এই অংশটা মোটামুটি কোনো অশুভ চিহ্ন বর্জিত থাকে, যেমন এই ধরনের তিল চিহ্ন, এরো চিহ্ন, বা এই আঙ্গুলে এক্সট্রা কোনো কর, এই জাতীয় এক্সট্রা কোনো কর, এগুলো যদি না থাকে, স্পষ্ট এইরকম কোনো ঊর্ধ্বরেখা যদি থাকে, তাহলে এই জাতকের কিন্তু প্রচুর আয় হয়। আয়ের পথটা কিন্তু এর বিস্তৃত, অনেক টাকা এরা আয় করতে পারে। এবার গেল আয়ের বিষয়টা। আর যদি এই ধরনের অশুভ চিহ্নগুলো থেকে যায়, এই ধরনের এরো রেখা, এই ধরনের তিল চিহ্ন কিংবা এই ধরনের ক্রস চিহ্ন যদি এই অংশে থাকে, তাহলে কিন্তু আয়ের পথে এখানে বিপত্তি ঘটায়। অর্থাৎ আয়ের পথের বিভিন্ন ধরনের সমস্যা, আয় উন্নতিতে বাধা, ভালো ব্যবসা চলতে চাইবে না, অর্থাৎ অর্থনৈতিক যে ঝঞ্ঝাট ঝামেলা, আয় করতে না পারলে খরচ কিভাবে করবেন? আগে তো আয়ের উৎসটা, তারপর তো খরচ। তো এই যে স্থানটা, এটা কিন্তু আয় ইনকামকে ব্যাহত করে। তো এবার আসুন সঞ্চয়টা কিভাবে দেখবেন। ব্যয়ের যোগসূত্র থেকে আমরা এবার নিয়ে আসবো সঞ্চয়। তো এটা কিন্তু অনেকটা ক্রিটিক্যাল, অনেক অভিজ্ঞতার ব্যাপার। এত সহজে এটা থেকে কিন্তু যোগ বিয়োগ বের করা যায় না, সঞ্চয়টা কেমন থাকবে সেটা বের করা যায় না। দেখুন, যদি এই ধরনের কোনো অশুভ রেখা, এই এরো রেখা বা এইরকম অতিরিক্ত কর কিংবা এই ক্রস চিহ্ন, এই ধরনের কোনো তিল চিহ্ন যদি এই অংশে থাকে, অর্থাৎ তর্জনী আঙ্গুলের দ্বিতীয় পর্বে থাকে, তাহলে এই জাতকের কিন্তু অপ্রত্যাশিত ব্যয় হয়, প্রচুর খরচের খাত তৈরি হয়ে যায়, যেন বেতন পাবার আগেই খরচের খাত তৈরি হয়ে যাওয়া। অর্থাৎ এই ধরনের চিহ্ন যদি থাকে, তাহলে কিন্তু সঞ্চয়টা এই জাতকের থাকে না বললেই চলে। আর যদিও থাকে, সেটা খুবই সীমিত। সেটা কিন্তু আমি আগেই বলেছি, এটা অনেক বিচক্ষণতার সঙ্গে বিচার করে সিদ্ধান্তে আসতে হয়। আমি শুধু সূত্রটুকু বলছি। আবার দেখুন, যদি
এই এই স্থানটা এই ধরনের ঊর্ধ্বমুখী রেখা থাকে আর কোনো অশুভ চিহ্ন না থাকে, যে অশুভ চিহ্নগুলো আমি দেখালাম, এই অশুভ চিহ্নগুলি না যদি থাকে তাহলে বুঝবেন যে এই জাতকের কিন্তু আয়ের স্থানটা শুভ, ব্যয়ের স্থানটাও এই ধরনের শুভ চিহ্নযুক্ত। তাহলে এই জাতকের কিন্তু অঢেল সঞ্চয়, মানে প্রচুর সঞ্চয় হবে। আয় ব্যয়ের সমতায় এর কিন্তু সঞ্চয়টা অনেক হবে। এটি একটি কৌশল গেল আয় ব্যয়ের সমতা থেকে সঞ্চয়। এবার আমরা আসুন রেখাগত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন এই রাহুর স্থান থেকে যদি কোনো রেখা বেরিয়ে ভাগ্যরেখায় স্পর্শ করে, তাহলে এই যে বয়স, আয়ু রেখা থেকে বয়স নির্ণয়ের একটি কৌশল আছে, সেটা নিয়ে আমি এর মাঝে ভিডিও, বয়স বের করার একটি কৌশলের উপর আমি ভিডিও দিয়েছি, সেখান থেকে বয়স বের করার কৌশলটা জেনে নেবেন। তো এক্ষেত্রে আমি আরেকটু কৌশলটা এখানেও দেখিয়ে দিই। হাতের আয়ুরেখার উৎপত্তি স্থল থেকে এই মণিবন্ধ পর্যন্ত 100 বছর কল্পনা করে নেবেন, 100 বছর আয়ু কল্পনা করে নেবেন। সেটা অনেকের কিন্তু আয়ু রেখা এরকম ছোটও থাকতে পারে, কিন্তু কল্পনাটা এখান থেকেই করবেন। আয়ু রেখা ছোট হোক বা বড় হোক সেটা বিষয় না, এই আয়ুর বিচারের কল্পনাটা শুরু থেকে শেষ অবধি 100 বছর ধরে নেবেন। তাহলে দেখুন এই যে মিডিল অংশ, এটা ধরতে পারেন 50 বছর। এখন এখান থেকে ধরে নিন আর 4 ভাগে ভাগ করুন। দেখুন এটা আসছে 25 বছর, এটা আসছে 75। 25 বছর, 50 বছর, 75 বছর, 100 বছর। এর মধ্যে থেকে একটু সুগভীরভাবে, সূক্ষ্মভাবে নিজের অভিজ্ঞতা বা মেধা অ্যাপ্লাই করলে দেখবেন এখান থেকে বয়সের একটা বের করে নিয়ে আসতে পারছেন। তো এই যে দেখুন আমি এখানে যখন এঁকেছি এটা 25-এর উপরে, তাহলে এটা ধরতে পারেন যে 23 বছরে। তো আসলে 23 বছরে তো কোনো মানুষের খুব কম সংখ্যক মানুষই অর্থনৈতিক বা যায় না বললে ভুল বলছি আমি, ব্যবসায় কর্মজীবনে একটু কমই যায়। 25-26 থেকেই এই বয়সটা সাধারণত স্টুডেন্ট লাইফ, সাধারণত এটা স্টুডেন্ট লাইফ হিসেবে ধরা হয়। আর যারা কর্মজীবনে, তারা তো আরো অনেক ছোট থেকেই 15-18 থেকেই কর্মজীবনে চলে যায়। তো এই যে দেখুন এটা কিন্তু যদি কোনো স্টুডেন্টের হাতে থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদা ফল আসবে। জ্যোতিষ বিচার স্থান কাল পাত্র ভেদে করতে হয়, স্থান কাল পাত্র ভেদে। তো স্টুডেন্টের হাতে এক ফল দেবে, আর ব্যবসায়ী বা চাকরিজীবী, অনেকে এই বয়সে চাকরিও পেয়ে যান, চাকরিজীবীর হাতে কিন্তু আলাদা ফল দেবে। তো এই যে রেখাটা যদি কর্মজীবনে কেউ এর মধ্যে পদার্পণ করে থাকেন, তাহলে এই রেখাটা কিন্তু যখন ভাগ্যরেখায় স্পর্শ করছে, এই 23 বছর বয়সে কিন্তু এই জাতকের ভাগ্যহানি বা ভাগ্য পতন ঘটাবে। আর ভাগ্য পতন ঘটাবে কিন্তু রাহু, এটা কিন্তু একটি অশুভ সংকেত। তো আবার দেখুন যদি এই ভাগ্যরেখায় এই ধরনের কোন এরো রেখার দ্বারা কর্তিত হয়ে যায় ভাগ্যরেখা, কিংবা এইভাবে ভাগ্যরেখা যদি কেটে যায়, তাহলেও কিন্তু ঠিক যে বয়সে এই ভাগ্যরেখায় কাটা থাকবে বা অশুভ চিহ্ন থাকবে, অনেক সময় এই ধরনের ভাগ্যরেখার উপর বিন্দু চিহ্ন দ্বারা একটি গর্ত বা ডিপ টাইপের হয়ে যায়। এটা কিন্তু অনেক বেশি খারাপ ফল প্রদান করে, এই ডিপ ভাগ্যরেখায় গর্তটা। এটা আমি একটু পরে আলোচনা করছি, আগে এরো রেখাটা নিয়ে আলোচনা করি, এটা সম্পর্কে একটু ধারণা দিই আপনাদের জন্য। দেখুন এই এরো রেখাগুলো যে বয়সে থাকবে, এই বয়সেই কিন্তু ভাগ্যের উপরে একটু চরম
প্রভাব বিস্তার করবে, ভাগ্যকে যেন নাগরদোলায় উঠাবে, কখনো উপর কখনো নিচে, এই ধরনের অবস্থান কিন্তু এই ভাগ্যরেখায় এরো রেখা সৃষ্টি করে। এবার আসুন, যদি এই ধরনের গভীর গর্ত টাইপের চিহ্ন থাকে কোনো জাতক জাতিকার হাতে, তাহলে এই যে বয়সে এই গর্তটা বা ডিপ স্পটটা থাকবে, এই বয়সে এসে কিন্তু এই জাতক শত চেষ্টা করেও তার ভাগ্যকে যেন সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে না, মানে শত পরিশ্রম করেও তার উন্নয়নের চাকাকে কিন্তু সচল করতে পারবে না। এটা কত থেকে কত বয়স পর্যন্ত চলবে সে সংকেত কিন্তু হাতের রেখায় থেকে থাকে। আজকে আমাদের যদিও আলোচনা সেটা নিয়ে নয়, আজকে আলোচনা নিয়ে বিষয়বস্তু হচ্ছে এই অশুভ চিহ্নগুলো নিয়ে। তো এই রেখাটাও কিন্তু বেশ খারাপ ফলই প্রদান করবে। এবার আমরা এই ভাগ্যরেখা থেকে বয়স বের করার একটু কৌশল জানিয়ে দিই। দেখুন, হৃদয় রেখা যেখানে ভাগ্যরেখা টাচ করে এই বয়সটাকে 35 বছর ধরা হয়, আর যেখানে মস্তিষ্ক রেখাকে টাচ করে এটা 50 বছর ধরা হয়। এখান থেকে এটুকু 35 আর 50, এটা 35 এটা 50, এইভাবে একটা কৌশল আছে, সেটা আলোচনা করতে গেলে বৃহৎ আলোচনা, আমি একটু বুঝিয়ে দিলাম। সাধারণভাবে এই শুধু ভাগ্যরেখা থেকে বয়স বের করার কৌশল নিয়েই একটি ভিডিও পাবেন। এবার আসুন আমরা মস্তিষ্ক রেখা নিয়ে একটু আলোচনা করব। যদি মস্তিষ্ক রেখা এইভাবে কোনো একটি বয়সে এসে এইভাবে কেটে যায়, তাহলে যে বয়সে এই মস্তিষ্ক রেখা কেটে যাবে এই বয়সে কিন্তু এই জাতকের মস্তিষ্কের যে সাধারণ যে ক্ষমতা, এই ক্ষমতাকে সে প্রয়োগ করতে পারবে না। সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে। সে তার ব্রেনকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবে না যে কোন পথে গেলে যে ভাগ্য উন্নয়ন হবে। এটা মস্তিষ্ককে একদম বিভ্রান্তিমূলক অবস্থায় ফেলে দেবে। এই মস্তিষ্ক রেখায় কাটা, আবার মস্তিষ্ক রেখার উপরে এই ধরনের ক্রস চিহ্ন, প্রপার একটি ক্রস চিহ্ন থাকলেও কিন্তু এরকম ফলই, ভাগ্যের ক্ষেত্রে কিন্তু এরকম ফলই দেবে। এ বিষয়টা কিন্তু আরো অন্যান্য বিশ্লেষণ আছে, এই মস্তিষ্ক রেখায় ক্রস থাকলে আরো অন্য ফল দেয়, কিন্তু সে ফলটা তো আজকে আলোচনার বিষয় না। তো এই মস্তিষ্ক রেখায় ক্রস থাকলেও একই ফল দেবে, একই ধরনের সমস্যার মধ্যে সে যেন বহু চেষ্টা করেও তার ভাগ্যের কোনো পরিবর্তন সে ঘটাতে পারে না। ভাগ্য তাকে এমন পরিস্থিতি সৃষ্টি করে যে সে তার মেধাকে কোনো রূপেই যেন সচল করতে পারবে না। যেটা করতে যাবে তার বুদ্ধিতে যে পথে পরিচালিত করবে সেই পথই যেন তার জন্য ক্ষতি, তার জন্য লোকসান, এই ধরনের একটি পরিস্থিতি কিন্তু এই রেখাটা সৃষ্টি করবে। আবার দেখুন, এই যে রবি রেখা, এই রবি রেখার উপরে যদি এই ধরনের একটি প্রপার ক্রস চিহ্ন সৃষ্টি হয়, তাহলে কিন্তু কর্ম পরিবর্তন হয়। সেটা রবি রেখা কিন্তু আমি এখানে এঁকেছি বলে এখানেই থাকতে হবে এমনটা নয়। অনেক মানুষের এই ধরনের বৃহৎ রবি রেখা থাকে। তো এই যে বৃহৎ এই রবি রেখাটার উপরে যদি এই ধরনের একটি প্রপার ক্রস চিহ্ন সৃষ্টি হয়, তাহলে রবি রেখা থেকেও বয়স বের করার কৌশল আছে। এই বয়সে এসে কিন্তু জাতক তার কর্ম পরিবর্তন করবে। অনেক সময় কর্ম পরিবর্তন যে শুভ ফল দেবে এমনটি নয়, আবার কর্ম পরিবর্তন যে অশুভ ফলই দেবে এমনটিও নয়। এখানে কিন্তু হাতের অন্যান্য বিষয়টা বিচার বিশ্লেষণ করে তারপরেই সঠিক সিদ্ধান্তে উপনীত হতে হবে। আবার শনির ক্ষেত্র থেকেও কিছু কৌশল আছে ভাগ্য পতনের, ভাগ্য হানির। তো সেই বিষয়টা নিয়ে আজ আমি আলোচনা করব না। শনির বিচার করতে গেলে বৃহৎ ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনাদের ধৈর্য থাকবে না। তাই এই বিষয়টা নিয়ে অন্য কোনো একটি ভিডিওতে আলোচনা করব। দর্শক, আমার এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহপূর্বক আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে আরও ভালো ভালো বিষয় নির্ভর, বস্তু নির্ভর
ভিডিও উপস্থাপন করবার জন্য। আপনাদের মতামত এবং প্রশ্ন কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেবার সর্বাত্মক চেষ্টা করব। আর অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার করে আর 5 জনকে দেখার সুযোগ করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।